আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার রাফিদ আপনাদের সামনে আজ হাজির হয়েছি নবম দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার সেট সম্পর্কে কিছু বেসিক আলোচনা করার জন্য। তাহলে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের টপিকটার নাম হলো সেট। বাংলাও একে সেটই বলা হয়, ইংলিশেও সেট, অর্থাৎ এটা বাংলার কোনো মিনিং নাই, বলতে গেলে সংগ্রহ আর কি, যেটা বলা যায় সেট। তো এখন এর আগে বলতে হবে সেট মানেটা কি। আমরা বিভিন্ন সময় সেট শব্দটা শুনেছি, বা সেটের যেমন ডিনার সেট, তারপর অনেকগুলো খেলনার একটা সেট। আমরা ছোটোবেলায় ছোটো ছোটো গাড়ি কিনতাম, মানে 10 টাকা 15 টাকা করে পুরো একটা প্যাকেটের মতো একটা সেট ছিল, মানে পুরো এক সেট বলা যায় আর কি। তেমন আর কি অনেকগুলো সংগ্রহ বা কালেকশন, একটা কালেকশন, সেটাকে আমরা সেট বলতাম। ডিনার সেট আমরা প্রায় সময় একটা গিফট করে থাকি মানুষজনদের বিয়ের গিফট হিসেবে, ডিনার সেট। তো মানে কি এখানে অনেক ধরনের কালেকশন আছে বলতে গেলে। তো সংগ্রহ মোটামুটি বলতে গেলে সমাবেশ, এটাকে মেনলি সেট হিসেবে আমরা বলে থাকি। এখন কথা হলো যে গণিতে এই সেট নিয়ে কি আলোচনা আছে, বা গণিতের সেটের সাথে আমার যে তুলনা করি বা যে সেটের কথা বলি বাস্তবে, সেটাকে আসলে মিল আছে। আমি বলবো যে হ্যাঁ, এদের সাথে অবশ্যই মিল আছে। এখন আগে কিছু উদাহরণ দেই, জাস্ট লাইক দ্যাট এ বি সি ডি, এটা হলো ইংরেজি বর্ণমালার প্রথম 4টি লেটার। তো আমরা যদি এই 4টা লেটারকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। যদি কতগুলো মানে লেটারকে যদি আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তাহলে আমরা এটাকে বলতে পারবো 4টা সংখ্যার একটি সেট। ম্যাথমেটিকে সেট প্রকাশের ক্ষেত্রে প্রথম শর্তই হলো যে এই সেকেন্ড বন্ধনীটা ইউজ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো যদি সেটে একাধিক উপাদান থাকে, এখানে একাধিক বলতে একের বেশি উপাদান অবশ্যই আছে, 1 2 3 4, এখানে 4টা অক্ষর আছে, একের বেশি উপাদান। তো সেজন্য একাধিক উপাদান থাকলে তাদের মধ্যেকে কমা ইউজ করতে হবে, একাধিক উপাদান থাকলে তাদের মধ্যে কমা ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তবে আরেকটা বিষয় হলো সেট বলতে আমরা সংগ্রহকে বুঝেছিলাম, বাট গণিতে আর বাস্তবে সেটের মধ্যে একটা সমস্যা, সেটা হলো যদি কোনো কিছু কোনো উপাদানই না থাকে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা বাস্তবে সেট বলি না, বা কোনো উপাদানই নেই, একদম জিরো বা নীল। কিন্তু সেটের ক্ষেত্রে ফাঁকা সেট, মানে কোনো উপাদান যদি নাও থাকে, এইটাও একটা সেট হিসেবে গণ্য হবে, ঠিক আছে। এটাই হলো একটা অন্যতম একটা পার্থক্য বাস্তবের সাথে কল্পনা করলে। যদি সেটে কোনো উপাদান নাও থাকে, সেটাও একটা সেট হিসেবে গণ্য হবে। তার মানে সেটের উপাদান থাকতেও পারে, নাও পারে, ঠিক আছে। এবং এই সেটটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমাদের এই সেটটা আলোচনা করা হবে এই যে দেখো, আমাদের টপিক হলো আজকে সেটের প্রকাশ পদ্ধতি আর প্রকারভেদ। আমরা পুরোটা আজকে আলোচনা করতে পারবো কিনা জানি না, বাট যতদূর পারবো আমরা আলোচনা করব। তোমাদের এই যে জিনিসটা, এটা আলোচনা করবো ফাঁকা সেট নিয়ে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে সেট বিষয়টা কি। সেট হলো সংগ্রহশালা বা অনেকগুলো বিষয়ের একটা সমাবেশ। এখন সেটের ক্ষেত্রে আচ্ছা, আমরা সেটের সংজ্ঞা নিয়ে আগে আগে লিখে নেই, দেন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ সেট? আমরা তো সেটের একটা কনসেপ্ট তো পেলাম যে সেট মানেটা কি। আমরা বাস্তবে যে সেটটা শুনি আর ম্যাথে যে সেটের কথা বলা হয়েছে, সেটার পার্থক্য কী। তোমাদের এইটে কিন্তু সেট সম্পর্কে কোনো আলোচনা ছিল না, 99 এটা প্রথম। আবার এটা খুব ইজি একটা টপিক। আসো আমরা সেট আগে একটা সংজ্ঞা লেখার চেষ্টা করি। তোমাদের বইয়ের সংজ্ঞা হিসাবে যেটা লেখা আছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এখন আমরা একটা জিনিস দেখি, এখানে তোমাদের সেটের সংজ্ঞা যে বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা যেটা এতক্ষণ ধরে বুঝালাম যে সংগ্রহ বা সমাবেশকে সেট বলা হয়ে থাকে। যাই হোক, তো এখন এখানে কেন বাস্তব ও চিন্তা জগতের কথা বলেছে, তো আমরা মূলত যে স্যারের কাছে আমরা সেট সম্পর্কে শিখেছিলাম, তো তার ভাষ্য মতে আর কি চিন্তা জগতের ক্ষেত্রে একটা আলাদা একটা পার্সপেক্টিভ, আলাদা একটা দিক দেখা যায় যে
আমরা যত অঙ্ক করি, যা বিষয়গুলোই করি, সবগুলোই কিন্তু আমরা বাস্তবে আলোচনা করে থাকি। মানে এভরিথিং ইজ ফর রিয়েল লাইফ। মানে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো ইউজ করবো বা সামনে বা হায়ার লেভেলের ক্ষেত্রে যত যা কিছুই আমরা পড়ালেখা করতেছি সব হলো দুনিয়াবি, অর্থাৎ বাস্তব জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাস্তব জগতের সুসংগত বস্তু সমাবেশকে সেট বলে। কিন্তু এখানে চিন্তা জগতের কথা কেন বইতে উল্লেখ করা হয়েছে তা আমাদের স্যার সব যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি। তো চিন্তা জগৎ বলতে আমরা অনেকে বলতে পারি যে মানে আমরা যত কিছু আবিষ্কার করেছি এখন পর্যন্ত তা কিন্তু এমনি এমনি আবিষ্কার হয়নি, তা অবশ্যই আমাদের চিন্তা করতে হয়েছিল। মানে কোনো কিছু যখন আমরা স্বপ্ন দেখলাম বা কল্পনা করলাম সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে সেখান থেকেই আবিষ্কার হয়েছে সব কিছু। হয়তোবা সে উদ্দেশ্য থেকে এই মানে যিনি সেটের সংজ্ঞাটা তৈরি করেছেন হয়তোবা এই চিন্তা জগতের কথা হয়তোবা লিখেছেন। তবে যদি আমাদের কখনও মানে 1 নম্বরের প্রশ্ন মূলত এটা জ্ঞানমূলকে আসে ক নম্বরের ক্ষেত্রে, সেট কাকে বলে, সেট কয় প্রকার বা সেট প্রকাশের পদ্ধতি, এটা 1 নম্বরের ক্ষেত্রে আসে। তখন তোমরা এই সংজ্ঞাটাই লিখবে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কতগুলো বস্তুর সমাবেশকে সেট বলা হয়ে থাকে। এই হলো সেটের সংজ্ঞা। ঠিক আছে, এখন আসো সেটের ক্ষেত্রে কি কি মেইন মানে কতগুলো শর্ত আছে, যে শর্তগুলোর মধ্যে আমি লিখে দিচ্ছি। অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। ঠিক আছে, 2 নম্বর শর্তটা আমি দিচ্ছি যে একাধিক উপাদান থাকলে কমা ইউজ করতে হবে, কমা ব্যবহার করতে হবে। তিন নম্বরটা হলো কোনো সেটের প্রত্যেকটি উপাদানকে ওই সেটের উপাদান বা ইংলিশে যেটাকে এলিমেন্টস বলা হয় থাকে, এলিমেন্টস বলা হয়। এলিমেন্ট একটা, এলিমেন্টস হলো একাধিক। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় হলো সেটের উপাদান থাকতেও পারে নাও পারে। ঠিক আছে, তো সেটা এই কয়েকটা বৈশিষ্ট্য আছে যেটা তোমাকে সর্বদা মনে রাখতে হবে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হবে, কোনো সেটের প্রত্যেকটি উপাদানকে ওই সেটের এলিমেন্টস বলা হয়ে থাকে। সেটের উপাদান থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তোমরা আশা করি এটা লিখে নিবা। ঠিক আছে, তো আমি লেখাটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা এমসিকিউ বা এটা জানা রাখো যে সেট আবিষ্কার করেছিল কে? সেট আবিষ্কার করেছিল একজন জার্মান গণিতবিদ। এটা এমসিকিউতে আসে, জার্মান গণিতবিদ, তার নাম হলো জর্জ ক্যান্টর। এটা একবার দেখে রাখবা, মানে এমসিকিউতে আসলে যেন তোমরা সহজেই মানে অপশনটা ধরতে পারো যে কোনটা হবে। জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট নিয়ে আলোচনা করে থাকেন বা সেট আবিষ্কার করে থাকেন। এই হলো মেইনলি সেটের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা এখন সেট সম্পর্কে কিছু এক্সাম্পল দেব। ঠিক আছে, তার আগে আমরা সেট প্রকাশের পদ্ধতিটা পড়িয়ে নেই, তারপর আমরা তোমার সেটে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে অবশ্যই সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে। মানে যতগুলো সেট থাকবে, তোমার যতগুলো মানে অঙ্ক করবে প্রত্যেকটাতে কিন্তু তোমাদের সবগুলোতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছে। কমা হবে এটা বুঝতেই পারতেছো। উপাদানকে ওই সেটের এলিমেন্টস বলা হয় থাকে। যদি তোমাকে বলে যে কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদানকে কী বলে, এলিমেন্টস বলা হয়, এটা জেনে রাখবা। আর উপাদান থাকতেও পারে নাও পারে, কেন থাকতে পারে নাও পারে সেটাও আমরা আলোচনা করবো পরে। তো সেটের বেসিক মানে শুরু হলো এখান থেকে, আর এটা তোমাদের এমসিকিউ আসতে পারে, তো এটা লিখে নাও। আমি এখন লেখাটা মুছে দিচ্ছি আর কি। সেট খুবই সহজ একটা চ্যাপ্টার, মানে তোমরা যদি ভালো করে বেসিকটা ক্লিয়ার রাখতে পারো
তোমার ইন্টারেও খুব সহজেই সেটের যত অঙ্ক যদি থাকে সেগুলো করতে পারবা। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন আলোচনা করব হলো সেট প্রকাশ পদ্ধতি। আমাদের আজকের দ্বিতীয় সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি হলো মেইনলি দুই প্রকার। প্রথম যেটা হচ্ছে সেটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি আমি একটা একটা করে বোঝাচ্ছি আগে। তো এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা সেট লিখলাম আমি এখানে 1, 2, 3, 4। এখানে একটা সেট লিখলাম, বলতো এটা কিসের সেট? এখানে তো 4টা পরপর ক্রমিক সংখ্যার সেট বা 4টা পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমি তোমাদের ম্যাথের প্রথম চ্যাপ্টার আমি আলোচনা করেছি, যেটা ফ্রি ক্লাস ছিল অনেকটা। স্বাভাবিক সংখ্যা হলো এই যে জিরো স্বাভাবিক সংখ্যা জিরো থাকবে না, একের পর থেকে যতগুলো সংখ্যা আছে সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, সেটা একটা নির্দিষ্ট। তো এখন তালিকা পদ্ধতির বৈশিষ্ট্য কি? তালিকা পদ্ধতির বৈশিষ্ট্য হলো এই যে সকল সেট থাকবে সে সকল সেটের ক্ষেত্রে তার প্রত্যেকটি উপাদান থাকবে নির্দিষ্ট। যদি একাধিক উপাদান থাকে তাদের মধ্যে কমা থাকবে এবং তারা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। তার মানে এক্ষেত্রে উপাদানগুলো বা এলিমেন্টসগুলো নির্দিষ্ট থাকবে, অর্থাৎ তুমি এলিমেন্টসগুলো তোমাকে দেওয়াই থাকবে যে এই সেটে কী কী উপাদান আছে, দ্যাট ইজ ফিক্সড। এটা হলো তালিকা পদ্ধতি। এখন এটার সংজ্ঞাও তোমাদের আসতে পারে যে সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। তোমাকে যদি এক্সাম্পল দিতে বলে এক্সাম্পল দিয়ে দিবা। ধর যে কোনো ধর 5টা সংখ্যার সেট দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। এখানে হলো 5-এর গুণিতকের একটা সেট। আরেকটা দিলাম 1, 3, 5, 7 ডট 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 অসীম। এখানে কিন্তু উপাদানগুলো নির্দিষ্ট, ঠিক আছে? তো সেজন্য এটা মূলত তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে সেট গঠন পদ্ধতির প্রথম হলো আমরা তালিকা পদ্ধতি, ঠিক আছে? তোমাদের এমসিকিউতে যদি বলে যে নিচের কোনটা তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর যদি এমন কোনো অপশন থাকে বা সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে, তাহলে সেটাই বুঝবো সেটা হচ্ছে তালিকা গঠন পদ্ধতি। ওকে, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতির আগে তোমাদেরকে আমি কিছু টার্ম শিখিয়ে নিতে চাই। সেটা হলো আচ্ছা, আগে একটা লিখি, একটা সেট লিখি। সেকেন্ড ব্র্যাকেট একটা উপাদান লিখলাম। এটা দেখে ভয় পাবা না তোমরা। আবার আমরা এই জিনিসটা দেখি, 7-এর গুণিতক। 7-এর গুণিতক কি? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28 ডট 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 আনলিমিটেড বা অসীম। অনেকগুলো গুণিতক আছে। এখন দেখো এই সেটে কি উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে? এই সেটে কিন্তু উপাদানগুলো দেওয়া নেই, বাট এই সেটের উপাদান কি কি হইতে পারে তার একটা শর্ত দেওয়া আছে। আমরা এই শর্তটা দেখে বুঝতে পারতেছি যে সেটের উপাদানগুলো এইগুলো হবে। আর আমরা তালিকা পদ্ধতিতে কী পড়েছিলাম? এই উপাদানগুলো সরাসরি দেওয়া ছিল, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সেট প্রকাশ বা সেট গঠন পদ্ধতিতে মূলত সেট গঠন পদ্ধতি হবে। এটা না, সেট প্রকাশ, হ্যাঁ ঠিক আছে।
সেট প্রকাশ বা এটাকে আমরা মেনলি হবে হলো সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি আর কি, প্রকাশ পদ্ধতি দুই প্রকার, এটা হলো তালিকা, এটা হচ্ছে গঠন পদ্ধতি সেট। এক্ষেত্রে দেখো এটা শর্ত দেওয়া আছে যে কি কি শর্তের মানে কোন শর্ত সাপেক্ষে আমরা উপাদানগুলো বের করতে পারবো। ফাইন, তো এক্ষেত্রে এখানে কিছু বিষয় দেওয়া আছে, এটা মানে কি, এই যে এই চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয়ে থাকে সাচ দ্যাট, বা বাংলা যেটাকে বলা হয়ে থাকে যেন। এখন এটার মানে কি, আমরা যদি এটাকে বলি এক্স যেন এক্স, এক্স যেন এক্স সাথের গুণিতক, তার মানে কি এক্স যেন এক্স, বুঝতে পারছো বিষয়টা? এটা মানে কি বোঝানো হয়েছে, মানে এক্সের উপাদান ওই উপাদানগুলোই যেগুলো সাথের গুণিতক, এক্স যেন এক্স সাথের গুণিতক, এইগুলো একটা যেটাকে আমরা সাচ দ্যাট প্রকাশ, সাচ দ্যাট দ্বারা বলা হয়। এটাকে তুমি বলতে পারবা এক্স সাচ দ্যাট, সাচ দ্যাট এক্স বা এক্স যেন এক্স, ঠিক আছে? নতুন বাংলার যে নতুন বিধান বা উচ্চারণ পদ্ধতি, তার মধ্যে উচ্চারণে কিন্তু যেন উচ্চারণটা আসে, ও উচ্চারণটা আসে, সে কারণে ওকার ইউজ করা হয়। কিন্তু নতুন যে পদ্ধতিটা বের হয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো ওকার ইউজ করতে হয় না, সেজন্য আমরা এইভাবে লিখি। বুঝতে পারছো বিষয়টা? ওটা ছিল আগের পদ্ধতি, এটা ছিল বর্তমান নতুন পদ্ধতি। যেন এক্স যেন এক্স সাতের গুণিতক, তার মানে এক্স হলো ওই সকল উপাদান যা সাতের গুণিতক। বুঝতে পারছো? তো এইটা আর কি ইংলিশে বলা হয় সাচ দ্যাট, আর বাংলায় বলা হয় যেন। আরেকটা উপাদান নিয়ে আলোচনা করি, সেটা হলো বিলংস টু। সেটা হলো বিলংস টু। বিলংস টু কোনটা? এক্স যেন এক্স বিলংস টু এন, বিলংস টু এন। এই একটা তালিকা পদ্ধতি। এখন এই তালিকা পদ্ধতির মানেটা কি? এইখানে একটা চিহ্ন দেখতেছো, এটাকে বলা হলো বিলংস টু। তার মানে আমি এটাকে বাংলায় লিখতে পারবো এক্স বিলংস টু এন। এই এনটাকে বলা হতে গেলে ন্যাচারাল নাম্বার, বা যেটাকে বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা। তার মানে কি দাঁড়াচ্ছে? এক্স বিলংস টু এন মানে এক্স এনেরই একটি উপাদান, এক্স এনেরই একটি উপাদান। আর এন কি? এন হচ্ছিল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তার মানে বোঝানো হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে ওই সকল উপাদান, এক্স হলো ওই সকল উপাদান যা এনের অন্তর্ভুক্ত। এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে সেই সকল উপাদান যা এনের অন্তর্ভুক্ত, মানে এনের মানগুলো, এক্সের মানগুলো এনের মধ্যে উপস্থিত। আর এনের মান কোনগুলো? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? 0, 1, 2, 3, 4, 5, 7, 8 এভরিথিং। 0 থাকবে না ন্যাচারাল নাম্বারে, সরি 1, আমি এটাকে কিছুক্ষণ আগে বললাম 1, 2, 3, 4 ডট 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 ডট। দেখতেছো? তার মানে এইটার মানে বুঝতে পারছো? এখন এখানে বলাটা সেমিকোলন দিয়ে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি? এক্স কি? এক্সকে এখানে বোঝানো হয়েছিল চলক, যা নির্দিষ্ট না, যেটা নির্দিষ্ট না সেজন্য এটা চলক। তো এখানে কি শর্ত দেওয়া আছে? এক্সের মান 3 থেকে বড় এবং 7 থেকে ছোট। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা আছে যা 3 থেকে বড় এবং 7 থেকে ছোট? কোনগুলো আছে? 4, 5, 6, এই তিনটা সংখ্যা। এই তিনটা সংখ্যা 3 থেকে বড় এবং 7 থেকে ছোট। তার মানে একটা জিনিস দেখো, সেট গঠন পদ্ধতিতে এখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া নাই, বাট এই মানগুলো বের করার জন্য একটা শর্ত দেওয়া আছে। 7-এর গুণিতক একটা শর্ত, অথবা এই যে একটা শর্ত, শর্তটা কি? 3 থেকে বড় 7 থেকে ছোট, একটা শর্ত দেওয়া আছে। তার মানে এই সকল ক্ষেত্রে উপাদানগুলো নির্দিষ্ট না, বাট সাধারণত শর্ত দেওয়া থাকে। আর এর সাথে সাথে আমরা কি শিখলাম? এর সাথে সাথে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো সাচ দ্যাট, একটা হলো সাচ দ্যাট,
এটা হচ্ছে হলো বিলংস টু, মানে এক্স এনেরই একটা উপাদান। যদি এটা লেখা থাকে, এটা এটা মানে হচ্ছে হলো ডি ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলংস টু। আমি এইটা নিয়ে তো আবার আলোচনা করব, এটার মান আগে এই সেট গঠন পদ্ধতিটা পড়ায়নি। তার মানে এই সকল সেট গঠন, এই পদ্ধতিতে সেট গঠনের জন্য কোনো সুনির্দিষ্ট উপাদান নাই, বাট একটা শর্ত দেওয়া থাকে। বুঝতে পারছো বিষয়টা? মানে তালিকা পদ্ধতিতে সরাসরি বলে দেওয়া আছে, আর সেট গঠন পদ্ধতিতে সরাসরি বলে দেওয়া নাই, বাট সেইটার জন্য একটা বের করার জন্য ক্লু দেওয়া আছে। মানে ক্লু মানে কি, শর্ত দেওয়া আছে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি যে কোনগুলা সেট গঠন পদ্ধতি। তোমরা সামনে এ সম্পর্কে আরও ক্লিয়ার হবে। তো এখন এটা সংজ্ঞাটা লিখি, সেট গঠন পদ্ধতি বলতে কি বোঝানো হয়েছে। যে সেট গঠন পদ্ধতি, যে সেট গঠন না, সেট প্রকাশ পদ্ধতি, যে সেট প্রকাশ পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্ট নয়, কিন্তু কিছু শর্ত কিছু শর্ত বিদ্যমান, তাকে সেট গঠন পদ্ধতি বলে। এখানে কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করার বিষয় না। তালিকা পদ্ধতিতে আমরা কি বলছিলাম, যে সেট গঠন, সেট প্রকাশ পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট। আর এখানে যে সেট প্রকাশ পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্ট নয়, কিন্তু কিছু শর্ত বিদ্যমান, তাকে বলা হয় সেট গঠন, তাকে বলে সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? মানে সেটার জন্য কোনো সুনির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, বাট সুনির্দিষ্ট উপাদান দেওয়া থাকবে না। এটা এক্সাম্পল যদি দিতে বলে, তাহলে সেটা যে আমি একটু আগে যেটা দিয়ে বুঝালাম, এক্স যেন এক্স belongs to n, এখানে কি দেওয়া আছে, এই হলো তাই শর্তটা, এটা হলো শর্ত, এটাও একটা শর্ত। সেজন্য আমি লিখছি কিছু শর্ত বিদ্যমান, মানে একটাও থাকতে পারে অথবা একাধিকও থাকতে পারে। একটা কোনটা, এই যে এক্স যেন এক্স 7 গুণিতক, এখানে একটা মাত্র শর্ত দেওয়া, ঠিক আছে? এটা হলো একটা মাত্র শর্ত দেওয়া, যেটা আগে কইলাম। এটা হচ্ছে হলো একাধিক শর্ত দেওয়া, মানে এটা স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং সেটা 7 আর 3-এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক লেখা বোঝা যাচ্ছে। তো এখন বুঝতে পারছো কোনটা সেট গঠন পদ্ধতি আর কোনটা তালিকা পদ্ধতি। গেল। আচ্ছা আসো এখন একটা বিষয়তে আসো, সেটা হচ্ছে হলো এন। এন মানে কি? এনকে প্রকাশ করা হয় হচ্ছে ন্যাচারাল নাম্বার দ্বারা। এটাকে প্রকাশ করা হয় হলো এই চিহ্ন দ্বারা, এই যে দুইটা ইয়া থাকবে, দেন এইভাবে এটা আমরা প্রকাশ করব, সেটা হচ্ছে হলো এন, ঠিক আছে? এখন এই সংখ্যাগুলো কোনগুলো? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে হলো 0 থাকবে না, 1 2 3 4 ডট 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 আনলিমিটেড, ঠিক আছে? এটাকে আমরা প্রকাশ করি হলো এন দ্বারা। আর একটা সেট নিলাম, সেটা হচ্ছে হলো এ। এখানে কয়টা উপাদান আছে? এখানে 2টা উপাদান আছে। তার মানে দেখা যাচ্ছে এই সেটটা কিন্তু এটার মধ্যে আছে। এই সেটের উপাদান 2 4, এটার মধ্যে 2 4 উপাদান আছে, এই যে 2 এবং 4 2টা উপাদান আছে। তার মানে এই উপাদানগুলো এটার মধ্যে অবস্থিত, এই উপাদানগুলো এর মধ্যে অবস্থিত। তার মানে এই দুইটার মধ্যে আমরা কীভাবে সম্পর্ক প্রকাশটা করতে পারবো, সেটা হচ্ছে হলো এ বিলংস টু এন। তার মানে কি, এর উপাদান এন এ অবস্থিত, এর উপাদান
বুঝতে পারছো যে বিলংস টু মানেটা কি? এটাকে ইংলিশে বলা হয়েছে হলো বিলংস টু, বিলংস টু এন, বিলংস টু মানে এর উপাদান এনে অবস্থিত, এবং এইটাকে বোঝানোর জন্য এই বিলংস টু শব্দটা ইউজ করা হয়, যেটা আমি কত কিছুক্ষণ আগে সেট গঠন পদ্ধতিতে আমি যে লিখলাম এক্স যেন এক্স বিলংস টু এন, আমি এই শব্দটা লিখলাম না, এই সে বিলংস টুটা কেন ইউজ করা হয়ে থাকে বা এটা মানেটা কি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা হচ্ছে হলো ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টুটা কি? বি দুটা ইয়া নিলা -1,0, দেখো তো এখানে কি -1,0 আছে নাকি? নাই। এখন আমি এই দুটার মধ্যে কিভাবে মানে তাদের একটা রিলেশন তৈরি করব, বা তাদের মধ্যে সম্পর্ক আমি কীভাবে তৈরি করব? সম্পর্ক তৈরি করব হচ্ছে হলো বি ডাজ নট বিলংস টু এন, তার মানে বি এর উপাদান এন উপস্থিত নেই, এটা হচ্ছে হলো বিলংস টু, এটা হলো ডাজ নট বিলংস টু। বুঝতে পারছো বিষয়টা? এটাকে মনে রাখবা, বিলংস টু, এটা হচ্ছে হলো ডাজ নট বিলংস টু। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আর ন্যাচারাল নাম্বারকে এটা দ্বারা প্রকাশ করা হয়, বা ন্যাচারাল নাম্বার সেটকে আমরা প্রকাশ করব কি এটা দ্বারা। তারপর আসলে জেড, জেড, এই জেড দ্বারা আমরা প্রকাশ করি হলো জাহলেম, বা এটাকে, এটা হলো ইংলিশ শব্দ না, এটা অন্য একটা ভাষার শব্দ জাহলেম, যা এটাকে বলা হতো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার বিষয় কোনগুলো? এই যে -2, -3, -2, -1, 0, 1, 2 ডট 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 ইনফিনিটি, -ইনফিনিটি, এই যতগুলো সংখ্যা আছে পূর্ণ সংখ্যায় সবগুলো সেটি হচ্ছে হলো জাহলেম, বা যেটাকে বলা হলো পূর্ণ সংখ্যা বা রিয়েল নাম্বার হলো বাস্তব সংখ্যা, এটা আসলে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা, বা জেড দুটা চিহ্ন থাকবে এভাবে, মানে দুটা ইয়া থাকবে, দাগ থাকবে, কি লিখলাম এই যে এইভাবে, এটা হচ্ছে হলো জাহলেম, বা যেটাকে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আসলে পূর্ণ সংখ্যার সেটকে আমরা এটা দ্বারা প্রকাশ করবো। যদি তোমাকে বলে এইটা মানে কি, এটা হচ্ছে হলো ডাবল জেড ইকুয়াল টু এইটা পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এই দুটো বিষয় মাথায় রাখবা। আর এখানে যদি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো আমি বললাম কোনগুলা, এই যে -1, -2, 1, 0, 1, 2 ডট 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 ডট, যাই হোক। এখন এটা কি, এই সামনেরটা কি 1, 2 কি প্লাস না, মানে ধনাত্মক না, এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করবো হলো ডাবল জেড প্লাস, এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাকে আমরা প্রকাশ করবো হলো জেড মাইনাস। বুঝতে পারছো? এখন যদি বলে, আর এটা তো জিরো তো জিরোই, এটা হলো ধনাত্মক। যদি তোমাদের এমসিকিউতে আসে এইটা মানে কি, এটা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 যা যা আছে, তার মানে এইটা কিন্তু এইটার সমানও হয়ে যায়, বিকজ এটাও একই, এটাও কিন্তু একই হয়ে যায়, এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা। তবে যদি জেড প্লাস দিয়ে দেয়, তার মানে কি সব ধনাত্মক সংখ্যা থাকবে এর মধ্যে, তাহলে সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার হয়ে যায়। বিকজ যদি জেড প্লাস হয় তাহলে কি হবে? জেড প্লাস হলে সেটা হলো 1, 2, 3 ডট ডট ডট, আর ন্যাচারাল নাম্বারও কিন্তু সেম, 1, 2, 3 ডট ডট ডট। যদি তোমাকে বলো যে জেড মাইনাস, তার হচ্ছে হলো কোনগুলা? -1, -2, -3 ডট ডট ডট। ঠিক আছে, এই জিনিসগুলো এটা একটু মাথায় রাখবা, একটু সুন্দর করে লিখি। এই মাইনাস চিহ্ন এটা প্রকাশ করবো। বুঝতে পারছো বিষয়টা?
এই টার্মগুলো তোমাদের লাগবে, কারণ তোমাদের সেটের ক্ষেত্রে এই বিষয়গুলো বারবার আসবে, এন, জেড, জেড প্লাস, জেড মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। মূলদ সংখ্যাটাকে আমরা পি বাই কিউ বা কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আসলে এখন আসলে মূলদ সংখ্যার সেট, এটাতে গেল পূর্ণ সংখ্যা আর হলো স্বাভাবিক সংখ্যা। এখন আসলে মূলদ সংখ্যা নিয়ে আমি আলোচনা করেছি আগে। আমার যে ফ্রি ক্লাসগুলো ছিল চ্যাপ্টার 1-এর উপর, মূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে মূলদ সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখন মূলদ সংখ্যা প্রকাশের সেট কোনটা? এটা সেট হলো পি বাই কিউ। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক। অবশ্যই সহমৌলিক হইতে হবে, এটা তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়া, তাই আমি এখানে দেখাচ্ছি না আর। এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0, এটা ওটা শর্ত দেওয়া, ঠিক আছে। আর এটা কিন্তু অনেকগুলো সংখ্যাই হইতে পারে, এটা শর্ত দেওয়া পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। আমি তোমাদের এই বিষয়গুলো বেশি ডিপলি পড়াই দিচ্ছি না, যার কারণে সেটা তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়া ছিল, বা প্রথম চ্যাপ্টারে আমি নিয়ে অনেক আলোচনা করছি। জাস্ট এখানে একবার করে দেখাই দিচ্ছি বিষয়গুলো, যে কারণ তোমাদের অঙ্কে এগুলো খুব সাহায্য লাগবে, সেজন্য আমি এগুলো ডিটেলস পড়াচ্ছি না, জাস্ট আমি দেখাই দিয়ে যাচ্ছি কোনটা কী দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, গেল। আর আরেকটা হলো যেটা আমি বাদ দিয়েছি, সেটা না বাদ দিই নাই, ভুলে গেছি আর কি, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এটা হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? যত সংখ্যা আছে সব, -1, 0, 1, ডট -1, 0, 1, যত সংখ্যা আছে সামনে পিছে, বা এই সংখ্যা রেখার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, সংখ্যা আছে 0, এই সবগুলো আসলে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কি আর এটা হলো একটা সেট গঠন, এই আর দ্বারা প্রকাশ করা হয় রিয়েল নাম্বার না বাস্তব সংখ্যা। বুঝতে পারছো বিষয়টা? এইটা একটু মাথায় রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে এটা তোমাদের কাজে লাগবে। যাই হোক, ওকে, গেল, ডান। তাহলে আমরা কি সাইন এখানে পাইলাম? এখানে একটা সাইন পাইছি আমরা প্রথমে, এটা হলো সাচ দ্যাট, এটা হচ্ছে বিলংস টু, ডাজ নট বিলংস টু, গেল। আর আমরা পাইলাম এন ন্যাচারাল নাম্বার, আর হচ্ছে রিয়েল নাম্বার। আর কি পাইলাম আমরা? বাস্তব সংখ্যা, আর হলো পূর্ণ সংখ্যা, জেড প্লাস, জেড মাইনাস। ঠিক আছে, এই কয়টাই, ফাইন। এইগুলো চিহ্নগুলো পাইছি, এগুলো তোমাদের সেটের ক্ষেত্রে কাজে লাগবে। এখন এগুলো কোনটা কিসের সেট? এটা হচ্ছে ন্যাচারাল সংখ্যা, রিয়েল নাম্বার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই বিষয়গুলো। ঠিক আছে, যাই হোক, তাহলে গেল। এখন আমরা চলে যাব প্রকারভেদে। আসলে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। প্রথমটা হচ্ছে সসীম সেট। যে সেটের উপাদান নির্দিষ্ট। সসীম মানে তোমরা বুঝতে পারতেছো, এটা লিমিটেড মানে সীমিত। কোনগুলা? তো একটা সেট লিখলাম 1, 2, 3, 4, এটা কি? এটা লিমিটেড, মানে এখানে মাত্র 4টা উপাদানই থাকবে। এটা হচ্ছে সসীম সেট, গেল। আর পরেরটা হচ্ছে অসীম সেট। অসীম সেটের উল্টা, যে সেটের উপাদান নির্দিষ্ট নয়। কোনগুলা? ধরো আমি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের সেটটাই লিখলাম,
মাইনাস টু সরি ডট 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 মাইনাস টু মাইনাস ওয়ান জিরো। আসলে এইটা বাস্তব সংখ্যার সেট বলা যায়, এটা আসলে পূর্ণ সংখ্যার সেট। বাস্তব সংখ্যা আসলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সবগুলোই থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো মূলদ অমূলদ নাই, সেজন্য এটা বাস্তব সংখ্যা সেট হবে। আমি একটু আগে যেটা ভুল লিখছিলাম, এটা হবে হলো মেইনলি পূর্ণ সংখ্যার সেট। 1 2 ডট 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 এই যে এই টপিকটা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু মানে অ্যান্ড সো অন মানে ডট 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 দা মানে তার আগে পিছে কী পরিমাণ সংখ্যা থাকবে সেটা কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। তো সেজন্য এটা আসলে একটা অসীম সেট, অর্থাৎ যার উপাদানগুলো নির্দিষ্ট না। এখানে বলে দিতে পারতেছি এর 4টা উপাদান আছে, কিন্তু এখানে বলতে পারতেছো যে কয়টা উপাদান আছে, আমি কিন্তু এখানে বলতেই পারতেছি না এখানে কয়টা উপাদান আছে। আনলিমিটেড, দ্যাট ইজ আনলিমিটেড, আনলিমিটেড। তো সেটা হলো অসীম সেট, হলো সসীম সেট। তো গেল। তো আমি তোমাদের একটু আগে যেটা ভুল করেছিলাম সেটা দেখাই দিচ্ছি, আমাদের ভুল হতেই পারে। সেটা আসলে বাস্তব বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সব থাকবে। এইটার ক্ষেত্রে শুধু পূর্ণ সংখ্যা আছে, কিন্তু ভগ্নাংশ সংখ্যাগুলো নাই। তো সেজন্য অমূলদ সংখ্যার মধ্যে নাই, তো সেজন্য এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার সেট। আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে মূলদ প্লাস অমূলদ দুইটাই থাকবে, ঠিক আছে, মূলদ এবং অমূলদ দুইটাই থাকবে আর কি। গেল। আচ্ছা, দেন আমি যেটা আসবো সেটা হচ্ছে হলো ফাঁকা সেট। ফাঁকা সেট কি? তোমাদের আমি প্রথমেই বলেছিলাম কোনো একটা সেটের উপাদান থাকতেও পারে নাও পারে। বলেছিলাম কিনা সেটের শর্তে কিন্তু দেওয়া ছিল, যে সকল সেটের উপাদান নেই, যে সকল সেটের কোনো উপাদান নাই, কোনো উপাদান বিদ্যমান নেই, অর্থাৎ যে সেটে কোনো উপাদানই নেই সেগুলো হচ্ছে হলো ফাঁকা সেট। যেমন ধরো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় হলো দুইটা সাইন দ্বারা, একটা হচ্ছে হলো ফাই, এটাকে গ্রিক ওয়ার্ড, এটাকে ফাই বলা হয়, ফাই এটার গ্রিক ওয়ার্ড, অথবা এইটা দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে, দুইটা ব্র্যাকেট বাট মাঝখানে কোনো উপাদান নাই। আবার অনেকে আবার এই কাজটা করে না, ফাঁকা সেট একটু বড় করে লিখি, এমনি আবার লেখো না, ঠিক আছে, এইটা কাছাকাছি দুইটা বন্ধন এইভাবে লিখবা, মানে এটা কোনো উপাদান নাই, কোনো উপাদান আছে নাই, এটা হচ্ছে একটা ফাঁকা সেট। আর এটা শর্ত, এটা লিখে রাখো, প্রত্যেকটা সেটের একটি উপসেট হলো ফাঁকা সেট। এই শর্তটা এখানে লিখে রাখো, ঠিক আছে। একটা প্রথমটা লিখবো হলো এইটা 1, এটা লাগবে 2, ফাঁকা সেটকে এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা লেখো। এইটা কেন হচ্ছে বা কেন বলতেছি সেটা আমি পরে যে উপসেট যখন পড়াবো তখন আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জাস্ট আপাতত শর্তের মধ্যে এটা লেখা রাখো, এটা তোমরা পরে বুঝতে পারবা। ওকে ফাইন। ফাঁকা সেট যে সকল সেটে কোনো উপাদানই নেই, একদম জিরো, নাথিং, জিরো কিন্তু একটা উপাদান, কিন্তু এখানে সেটা জিরোও থাকতে পারবে না, তো জিরোও নেই, নাথিং, টোটালি জিরো, নীল, ফাঁকা। যাই হোক, তাহলে আমরা এখন পড়াবো হচ্ছে হলো উপসেট। সংজ্ঞাটা লিখে দিই।
এটাকে ইংলিশে বলা হয় থাকে সাবসেটও বলা হয় থাকে। এটা নিয়ে একটু আলোচনা করি আগে। ধরো সংজ্ঞাটা আমি তোমাদের আগে বুঝাই নেই, তাই লেখাবো। এই একটা সেট ধরো 1 2 3 4 5 6, এই একটা সেট। আরেকটা সেট আমি নিলাম, সেটা হলো 2, 3। দেখো এই ক্ষেত্রে একটা বিষয় দেখো, এর যেগুলো উপাদান আছে বি এর, কিন্তু এর উপাদান আছে এই কয়টা, কিন্তু বি এর উপাদান আছে মাত্র 2টা, এবং এই বি এর 2টা উপাদান কিন্তু এইটার মধ্যে অবস্থিত। তার মানে এই বি সেটটা হলো এ সেটের একটি উপসেট। দ্যাট মিন্স, আর উপসেটকে আমরা প্রকাশ করা হয়েছিল এই সাইন দ্বারা, এটাকে আমরা উপসেট হিসেবে প্রকাশ করে থাকি। তার মানে আমি বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। যদি কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদান আরেকটা সেটের একটা উপাদানের অংশ হয়, তাহলে ওই সেটটাকে এই সেটের সাপেক্ষে সাবসেট বা উপসেট বলা হয়ে থাকে। বুঝতে পারছো বিষয়টা? আরেকটা ধরো, এখান থেকে আরেকটা উপসেট লিখতে পারলাম। আরেকটা হলো সি ইকুয়াল টু 4 5 6। দেখো তো এই উপাদানগুলো এই সেটের মধ্যে আছে কি না? অবশ্যই আছে। তার মানে সি ইজ এ সাবসেট অফ এ। আরেকটা উপাদান ধরো, সেটা হলো ডি ইজ ইকুয়াল টু 1, 6। এটাও কিন্তু এই সেটের উপাদান, এইটার উপাদান কিন্তু এটার মধ্যেও আছে। তার মানে আমি বলতে পারি ডি ইজ এ সাবসেট অফ এ। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছো, হোয়াট ইজ উপসেট। তো আমি এখন একটা সংজ্ঞাটা লিখি। সেটা হলো কোনো একটা সেটের কোনো একটি সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা সেট, ওই সেটের বিষয়টা দেখো, কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা গঠিত সেট ওই সেটের উপসেট। মানে কি? কোনো একটা সেট 3 4 5 6, এই সেটের প্রত্যেকটা সেট উপাদান, ধরো আমি একটা সেট লিখলাম A1 ইকুয়াল টু 3, A2 ইকুয়াল টু 4, আর একটা সেট লিখলাম 5 5। এই একটা উপাদান দিয়ে একটা সেট হয়, কিন্তু এখান থেকে আরেকটা উপাদান লিখলাম 6। এখন আমি করলাম কি 3 4, দুইটা উপাদান, এই দুটো উপাদান দিয়ে একটা লিখলাম, আরেকটা লিখলাম 4 5, আরেকটা লিখলাম 5 6, আবার লিখলাম 3 6। ঠিক আছে? আবার লিখলাম 3 4 6। এখন বিষয়টা দেখো, আমি এখানে যতগুলো সেট লিখছি, হ্যাঁ, তো প্রত্যেকটা উপাদান কিন্তু এটার মধ্যে উপস্থিত আছে। অর্থাৎ আমি এই সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা সেট গঠন করছি। এখন এইটার সাথে সংজ্ঞাটা মিলে দেখো, যে কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা গঠিত সেট হচ্ছে ওই সেটের উপসেট। বিষয়টা বুঝতে পারছো, যে কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা যতগুলো সেট গঠিত হয়, সেগুলো হচ্ছে প্রত্যেকটি ওই সেটের উপসেট। গেল, উপসেট সম্পর্কে একটা আইডিয়া পেলা। তো এখন এখানে কিছু শর্ত লিখতে হবে। 1 নম্বরে আসো, উপসেট প্রকাশক এইটা। উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র।
n, যেখানে n ইকুয়াল টু সেটের উপাদান সংখ্যা। তোমরা এটা লেখো, আমি বুঝাচ্ছি তোমাদেরকে।